আমার একটা হিন্দি চ্যানেল রয়েছে, এটাতে হিন্দিতে পলিটিক্যাল বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করা হয়। চ্যানেলটির নাম হলো হিন্দি পলিটিক্যাল টক, আর এর যে হ্যান্ডেল রয়েছে, হ্যান্ডেল হলো কথা রাজনীতি কি। আমার বন্ধুরা সবাই আমার অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে, এবং আপনাদের যে সমস্ত বন্ধুরা রয়েছে, পরিচিত জনরা রয়েছে যারা হিন্দিভাষী, যারা বাংলায় ভিডিও করলে বুঝতে পারেন না, তাদের সঙ্গে শেয়ার করার জন্য আমার অনুরোধ থাকবে। চ্যানেলটির লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হয়েছে, আর আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেলের নাম এবং হ্যান্ডেলের নাম দিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা নমস্কার। এই ভিডিওতে প্রথমে আপনাদেরকে বলি যে আমাদের দেশে সবাই জানি আমরা এক পরিবার থেকে তিনজন প্রধানমন্ত্রীকে আমরা দেখেছি। জওহরলাল নেহেরু, তারপরে ইন্দিরা গান্ধী, তারপরে রাজীব গান্ধী, তিনজন প্রধানমন্ত্রী এক পরিবার থেকে দেখেছি। কিন্তু লিডার অফ দ্য অপোজিশন, বিরোধী দলনেতা, আমরা কখনো লোকসভাতে একই পরিবার থেকে দুজনকে কখনো দেখিনি। তো আজকে সেটা নিয়ে আলোচনা করব। এইবার যদি রাহুল গান্ধী বিরোধী দলনেতা হন, যা হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম, ইন্টারনেটে তো আমি দেখছি অনেক জায়গাতে রাহুল গান্ধীর নাম দিয়েছে বিরোধী দলনেতা হিসেবে অনেকে। তো যদি হন তিনি, তাহলে তিনি হবেন একই পরিবার থেকে দ্বিতীয় ব্যক্তি যিনি বিরোধী দলনেতা হবেন। এছাড়া আর এই ধরনের উদাহরণ ভারতবর্ষে নেই। এবং তার পিতা রাজীব গান্ধী, তিনি দেশের প্রধানমন্ত্রীও ছিলেন, পরবর্তী সময়ে তিনি বিরোধী দলনেতাও হয়েছিলেন। এই ব্যতিক্রমী ঘটনাটা এবার হয়তো প্রথমবারের মতন ভারতবর্ষে ঘটতে চলেছে। এবং আপনারা জানেন, অনেকে হয়তো ইতিমধ্যে জেনেছেন, আমার আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি, বিরোধী দলনেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যাবিনেট মিনিস্টারের মতন তার সম্মান থাকে, এবং তিনি, তার প্রধান কাজ হলো লোকসভার ভেতরে এবং বাইরেও সাধারণত সরকারের ভুল ত্রুটি তুলে ধরা, সরকারের সমালোচনা করা, সরকার যেখানে যেখানে জনবিরোধী কোনো কাজ করবে, কোনো সিদ্ধান্ত নেবে, কোনো মানসিকতা দেখাবে, সেখানে সেখানে তীব্রভাবে আক্রমণ করা এবং সরকারকে সঠিক লাইনে থাকতে বাধ্য করা, সরকারকে সঠিক সিদ্ধান্ত নিতে বাধ্য করা। এবং বিরোধী দলনেতার এর পাশাপাশি আরেকটা বড় কাজ, সেটা হলো যে কোনো মুহূর্তে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার প্রয়োজন হলে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে প্রস্তুত থাকা। কারণ যিনি আজকে বিরোধী দলনেতা, তিনি আগামীকালের সম্ভাব্য প্রধানমন্ত্রী দেশের। এই কারণে বিরোধী দলনেতার পদ অত্যন্ত ক্রুশাল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বিরোধী দলনেতার পদ 10 বছর পরে কে পাবেন সে নিয়ে তো অনেক জল্পনা কল্পনা ছিলই। কিন্তু যেহেতু কংগ্রেস দল 99টি সিট জিতেছে এবং প্রয়োজনীয় 10% আপনার সংখ্যার চেয়ে অনেক বেশি সংখ্যা পেয়েছে, এবং কংগ্রেসের ধারে কাছে অন্য কোনো বিরোধী দল নাই, সেহেতু একমাত্র কংগ্রেস দল থেকেই বিরোধী দলনেতা হবেন। এবং কংগ্রেস দলের যেহেতু প্রধান মুখ রাহুল গান্ধী, এবং রাহুল গান্ধীকেই যেহেতু ম্যাক্সিমাম মানুষ কংগ্রেস দলের ভেতরে বা বিরোধী দলগুলোকে মিলিয়েই ম্যাক্সিমাম মানুষ যেহেতু পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান, সেহেতু খুব স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায় যে লোকসভা অধিবেশন শুরু হলে পরে কংগ্রেস দলের পক্ষ থেকে রাহুল গান্ধীর নামে প্রস্তাব করা হবে লোকসভার স্পিকারের কাছে, এবং লোকসভার স্পিকার তাতে অনুমোদন দেবেন। কারণ এমনিতে জানেন আপনারা যে লোকসভার প্রধান বিরোধী দলনেতা হতে হলে প্রথমত হলো যে যিনি হবেন তাকে পার্লামেন্টের মেম্বার হতেই হবে, মানে লোকসভার সদস্য তাকে হতেই হবে, এটা বাধ্যতামূলক। দ্বিতীয়ত হলো তিনি যে দলের প্রতিনিধিত্ব করছেন সেই দলের লোকসভার টোটাল যে সদস্য সংখ্যা 543, তার 10% মিনিমাম তার সদস্য থাকতে হবে, পার্লামেন্টে বিজয়ী হয়ে আসতে হবে। তো এই দুটো থাকতে হবে। আর 3 নাম্বার হলো লোকসভার স্পিকার তাকে অনুমোদন দিতে হবে। লোকসভার স্পিকার অনুমোদন না দিলে তার কিচ্ছু করার নাই, সুপ্রিম কোর্টে গিয়েও কোনো লাভ হবে না। তো এই সমস্ত দুটো কোয়ালিফিকেশন তার রাহুল গান্ধীর রয়েছে। তিনি নিজেও লোকসভার সদস্য, তার দল 10%-এর অনেক বেশি জিতেছে, এবং এবার লোকসভার স্পিকারের কাছে যদি প্রস্তাব পাঠানো হয় তাহলে তিনি লোকসভার বিরোধী দলনেতা হবেন। এখন কথা হলো, রাহুল গান্ধীর সঙ্গে আমি রাজীব গান্ধীর নাম কেন টেনে আনলাম? রাজীব গান্ধী তো দেশের প্রধানমন্ত্রী ছিলেন, এটাই সবাই জানি আমরা।
কিন্তু যেটা সবাই জানি না হয়তো, সেটা হলো রাজীব গান্ধী দেশের বিরোধী দলনেতাও ছিলেন, এক সময়ে লোকসভার বিরোধী দলনেতাও ছিলেন। তিনি 18 ডিসেম্বর 1989 সাল থেকে 23 ডিসেম্বর 1990 সাল পর্যন্ত লোকসভার বিরোধী দলনেতা ছিলেন। এর আগে তিনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন। তো আমরা জানি 1 বছর 5 দিন আপনার বিরোধী দলনেতা ছিলেন রাজীব গান্ধী। তখন বিশ্বনাথ প্রতাপ সিং, সংক্ষেপে ভিপি সিং, দেশের প্রধানমন্ত্রী ছিলেন। এই বিশ্বনাথ প্রতাপ সিং কিন্তু রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তার মন্ত্রিসভার সদস্য ছিলেন। পরবর্তী সময়ে রাজীব গান্ধীর সঙ্গে বনিবনা না হওয়াতে তিনি কংগ্রেস দল ত্যাগ করেন এবং জনমোর্চা গঠন করেন, এবং তিনি তার নেতৃত্বে, ভিপি সিং এর নেতৃত্বে 1989 সালে বিরোধী দলগুলো আপনার নির্বাচনে যায় এবং নির্বাচনে বিরোধীরা ক্ষমতায় আসে। সেই সময়ে ভিপি সিং এর সমর্থনকারী দলগুলোর মধ্যে সিপিআইএমও ছিল, আবার ভারতীয় জনতা পার্টিও ছিল। এটা অনেকে জানেন না, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ভারতবর্ষে প্রথম বিরোধী দলনেতা কে ছিলেন আপনাদের জানার ইচ্ছা হয়। অনেকের হয়তো মনে হতে পারে যে প্রধান বিরোধী দলনেতা বোধহয় 1952 সালে প্রথম লোকসভা থেকেই হয়তো ছিল। অ্যাকচুয়ালি তা না। 1969 সালে যখন ইন্দিরা গান্ধী দেশের প্রধানমন্ত্রী হন, তখন তার সময়ে প্রথম প্রধান বিরোধী দলনেতা হয় এবং রাম সুভাগ সিং তিনি প্রথম বিরোধী দলনেতা হন। তার পার্টির নাম ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ও ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্গানাইজেশন নামে একটি আলাদা পার্টি ছিল। সেই পার্টি আপনার পার্টির নেতা হিসাবে তিনি বিরোধী দলনেতা হন। এরপরে আপনার ভ্যাকান্ট ছিল বেশ কয়েক বছর। তারপরে যশবন্তরাও চৌহান, ওয়াইবি চৌহান, এই নামটা আপনারা কেউ কেউ শুনে থাকবেন। তারপরে সিএম স্টিফেন, তারপরে আবার ওয়াইবি চৌহান, এরপরে জগজীবন রাম, এরপরে আবার ভ্যাকান্ট ছিল। এরপরে রাজীব গান্ধী হন, এরপরে LK আদবানি হন, এরপরে অটল বিহারী বাজপেয়ী হন। অটল বিহারী বাজপেয়ী পরবর্তী সময় প্রধানমন্ত্রী হন। এরপরে PV নরসিম্হা রাও তিনি হন, তিনি এর আগে প্রধানমন্ত্রী ছিলেন। এরপরে আবার অটল বিহারী বাজপেয়ী হন। এরপরে অল্প সময়ের জন্য শারদ পাওয়ার হন। এরপরে সোনিয়া গান্ধী হন। এরপরে আবার LK আদবানি হন। এরপরে সুষমা স্বরাজ হন। এরপরে 10 বছর ভ্যাকান্টি ছিল 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত। এরপরে এবার যখন কংগ্রেস দল মাঝখানে 10 বছর কিন্তু কংগ্রেসের 10%-এর নিচে সংখ্যা থাকার কারণে কংগ্রেস থেকে কাউকে বিরোধী দলনেতার স্বীকৃতি দেয়নি বিজেপি নেতৃত্বাধীন সরকার এবং লোকসভার অধ্যক্ষ। এবার যখন কংগ্রেস সেই যোগ্যতা অর্জন করে নিয়েছে, তখন স্বাভাবিকভাবেই কংগ্রেস থেকে কাউকে বিরোধী দলনেতার মর্যাদা দেয়া হবে এবং তিনি সরকারি গাড়ি পাবেন, সরকারি বাংলো পাবেন, তার বেতন ক্যাবিনেট মিনিস্টারের র্যাঙ্কে হবে এবং তার একটা আলাদা মর্যাদা থাকবে, তার একটা অফিস থাকবে, তার সরকারি যে কর্মচারী PA ইত্যাদি সব থাকবে। তো তার একটা আলাদা গুরুত্ব থাকবে এবং তিনি সারা দেশে ঘুরে ঘুরে সরকারের প্রধান সমালোচক হিসাবে, সরকারের প্রধান বিরোধী হিসাবে সরকারের বিভিন্ন ভুল ত্রুটিগুলো জনগণের সামনে তুলে ধরবেন এবং সরকারকে সারা বছর টেনশনে রাখবেন। এই টেনশনে রাখার কাজটা ইতিমধ্যেই এবারের নির্বাচনী প্রচার অভিযানে রাহুল গান্ধী ভালোভাবেই করেছেন। ভালোভাবেই তিনি সরকারি দলকে চ্যালেঞ্জ জানিয়েছেন এবং এই চ্যালেঞ্জ জানানোর ফলস্বরূপ বিজেপি 303 থেকে 240-এ নেমে যায়। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হয় এবং কংগ্রেসের আসন 52 থেকে বেড়ে আপনার 99-এ পৌঁছে যায় এবং বিরোধী দলগুলোর সম্মিলিত সংখ্যাও অনেক বেড়ে যায়। এবার বিজেপির ঠিক ঘাড়ের কাছে বিরোধীরা নিঃশ্বাস ফেলছে এবং সারাক্ষণ ক্ষমতা হারানোর ভয় আতঙ্ক বিজেপিকে তাড়া করছে। এই সবটাই রাহুল গান্ধীর নেতৃত্বে ঘটেছে বলে সবার ধারণা রাহুল গান্ধী হবেন প্রধান বিরোধী দলনেতা এবং তিনি হলে পরে এক পরিবার থেকে দ্বিতীয় ব্যক্তি দেশের বিরোধী দলনেতা হবেন। রাজীব গান্ধীর পর রাহুল গান্ধী হবেন এবং পিতা পুত্র বিরোধী দলনেতা হওয়ার এক বিরল গৌরব অর্জন করবেন। এটা একটা ব্যতিক্রমী ঘটনা।
আপনাদের কাছে এই ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন বন্ধুদেরকে। এই ব্যাপারে এই ধরনের কনস্ট্রাকটিভ এবং ইম্পর্ট্যান্ট এসেনশিয়াল আলোচনার সঙ্গে, রাজনৈতিক আলোচনার সঙ্গে যুক্ত করবেন। নমস্কার সবাইকে, জয় হিন্দ।